যারা জয়েন করছো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ওকে, যেহেতু সব ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করতে পারি। আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক শুরু করতেছি। আমরা কনিক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের এখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে 6A, 6B, 6C। 6A-তে আমরা আলোচনা করছি হচ্ছে পরাবৃত্ত নিয়ে। এটা আমাদের শেষ। 6B-তে উপবৃত্ত নিয়ে আলোচনা করব। 6C-তে আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। এখন যেরকম পরাবৃত্তের ক্ষেত্রে তুমি পাইছিলা দুইটা ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশনে পরাবৃত্তের ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যায়, উপবৃত্তের ক্ষেত্রেও সেম। এক্স অক্ষ বরাবর থাকলে একরকম, ওয়াই অক্ষ বরাবর থাকলে আরেক রকম। এখন আমি পড়াবো এটা আমার নিজস্ব স্টাইলে। আমি আমার নিজস্ব স্টাইলে পড়াইতে গেলে তোমাকে ছোট ছোট কিছু জিনিস মুখস্থ করাবো, অ্যান্ড তোমাকে এমনভাবে পড়াবো একটা ওরিয়েন্টেশনের সূত্র মুখস্থ করাবো আর একটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। মানে আমি আমার মতো করে পড়াবো, চিন্তা ভাবনা করা ছাড়াই তুমি অটোমেটিক বলে দিতে পারবে কি হবে। সো ওইভাবে পড়াইলে দেখবা খুবই সহজ মনে হবে, কারণ উপবৃত্তের মধ্যে দেখবা। সো আমাকে জাস্ট দেখাই কি পরিমাণ সূত্র, কতগুলো সূত্র তুমি এখানে তাকাইলে দেখবা। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সূত্র। আশা করি বুঝতে পারছো, খুব ভালো লাগতেছে। তাহলে আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সূত্র। তো আমার কথা হচ্ছে তুমি দেখবা তোমার কাছে কোনো সমস্যা মনে হবে না। আমরা এমনভাবে পড়াবো আশা করি খুবই ইজি মনে হবে। তবে আমি যে কথাগুলো বলি কিছু কিছু ছোট্ট ছোট্ট টার্ম আমি মুখস্থ রাখতে বলবো, সেগুলো মুখস্থ রাখতে হবে, তখন দেখবে খুবই ইজি হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো তাহলে আমরা আসি। আমরা উপবৃত্ত নিয়ে আজকের লেকচার দেওয়া শুরু করব। আজকের পুরো ক্লাসে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে উপবৃত্তের সূত্রগুলো মাথায় ধারণ করব। এরপর আগামী 2 ক্লাস উপবৃত্ত শেষ। উপবৃত্ত শেষ করলে অধিবৃত্ত পুরা হচ্ছে উপবৃত্তের মতোই, কারণ আমি বলছি এটা আমি আমার স্টাইলে পড়াবো, সেই স্টাইলে চিন্তা করলে এটা অধিবৃত্তের মতোই হুবহু। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের শুরু করা যাক। আসলে তাহলে আমরা উপবৃত্ত নিয়ে আজকের আলোচনা শুরু করি, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারবো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো। আমরা প্রথমে একটা কথা বলি, আমরা একটা টার্ম জানি যার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। এটা আমরা জানি। এখন আমরা দেখছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কনস্ট্যান্ট, তার মান অলওয়েজ 1। এখন আমার প্রশ্ন হলো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান কত? কমেন্টে বলো। উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা ই কত? রেঞ্জটা বলো। এটা তো ফিক্স না, একটা রেঞ্জ, কত থেকে কত পর্যন্ত দেখি বলো। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত থেকে কত দেখি তোমরা বলো, কমেন্টে বলো। উপবৃত্তের ক্ষেত্রে যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা কত থেকে কত পর্যন্ত একটু কমেন্টে বলো।
উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত থেকে কত পর্যন্ত একটু কমেন্টে বলো। অনেকেই পারতেছে। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এর মান হচ্ছে, সেটা হচ্ছে 0 থেকে 1, 0 থেকে বড়, 1 থেকে ছোট। 0ও হবে না, 1ও হবে না, 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। আগের বার আমরা বলছিলাম যে কোনো কনিক্সের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন হচ্ছে এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট হচ্ছে ই। তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম এসপি ইকুয়ালস টু ই পি এম। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই এর মান 1 ছিল কনস্ট্যান্ট, ওই কারণে আমরা লিখতে পারতাম এসপি ইকুয়ালস টু পি এম, ই এর মান 1। বাট উপবৃত্তের ক্ষেত্রে সেটা বলা যায় না, কারণ 0 থেকে 1 পর্যন্ত যে কোনো মান হইতে পারে। ওই কারণে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে বলতে হবে এসপি ইকুয়ালস টু ইপিএম। এসপি ইকুয়ালস টু কি বলতে হবে? ইপিএম বলতে হবে। এবার হচ্ছে ই এর মান উল্লেখ করতে হবে, ই এর মান দেওয়া থাকবে। তাহলে আমরা এসপি ইকুয়ালস টু ইপিএম পাইলাম। তাহলে এটা হচ্ছে জাস্ট আমার সিম্পল কথা হচ্ছে ভাইয়া উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কে আমরা একটা জেনারেল আইডিয়া নিলাম উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কে, এবং এখান থেকে আমরা সমীকরণ বের করার জন্য এসপি ইকুয়ালস টু ইপিএম পাইছিলাম। এবং গত পরাবৃত্ত পড়ানোর সময় একটা কথা বলছিলাম, যদি কখনো উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকে সাথে সাথে এসপি ইকুয়ালস টু ইপিএম করতে হবে। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 থাকার কারণে এসপি ইকুয়ালস টু পিএম করছিলাম, বাট এই ক্ষেত্রে করতে হবে এসপি ইকুয়ালস টু ইপিএম, এক্সট্রা করে ই এর মানটা দেওয়া থাকবে। আমরা এই ধরনের ম্যাথ করব, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে প্রথমে তোমাকে আমি পরিচয় দিয়ে দিই, উপবৃত্ত সম্পর্কে একটা পরিচয় দিয়ে দিই, উপবৃত্ত নিয়ে পরিচিতি দেখাই। দেখো আমি বলছিলাম উপবৃত্ত দুই ধরনের ওরিয়েন্টেশন আছে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ বরাবর লম্ব, ওয়াই অক্ষ বরাবর বাইটটা হইতে পারে। আবার এটা আমার এরকম হইতে পারে, ওয়াই অক্ষ বরাবর লম্বা, এক্স অক্ষ বরাবর বাইটটা। এখন আমার কথা হচ্ছে আমি ফোকাস করব শুধু এটা। কখন এটা হবে? এটা হলে কি করতে হবে সেটার জন্য আমার ব্যক্তিগত টেকনিকটা যখন দিব তখন তুমি বুঝবা যে আসলে এগুলো কোনো ব্যাপারই না। সো আমরা এখানে আলাদা করে পড়বো না, আমরা এক কথায় মাথায় রাখবো এটা বলতে আপাতত কিচ্ছু নাই, এটা বলতে আপাতত কিচ্ছু নাই, আমরা পড়বো হচ্ছে এটা। এবার আসো কোন জিনিসটাকে কি বলা হয় তার জন্য চিত্রটা একটু সুন্দর করে আঁকি। চিত্র দেখতে যদি সুন্দর না হয় পড়াটা দেখতে ভালো লাগবে না, কারণ দেখতে যেটা আমার সুন্দর হয় সেটা আমার ভালো লাগে। তাহলে আমাদের সুন্দরের জন্য একটু ভালো লাগতে হবে। আসো আমরা আঁকি। আমি প্রথমে আঁকি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। বুঝতে পারতেছো? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদের ছেদবিন্দু, এটাকে আমরা বলতেছি মূল বিন্দু। এখন পরাবৃত্তটা দেখতে এরকম হবে, মনে করো উপর দিক থেকে এতটুকু গেল আর এই থেকে মনে করো এতটুকু আসলো। আমরা দেখি সুন্দর করে আঁকতেছি। এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত। এটা কিসের চিত্র? এটা হচ্ছে উপবৃত্ত। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, কোনটাকে কি বলি সেটা আমাকে বুঝতে হবে, কোনটাকে কি বলি সেটা আমাকে বুঝতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই যে আমাদের কোন জিনিসটাকে আমরা কি বলি। আসো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ সেন্টার, এটাকে আমরা বলি উপবৃত্তের কেন্দ্র বলি। কি বলি? কেন্দ্র বলি। উপবৃত্ত সম্পূর্ণ ইউনিক, এখানে নামগুলো পরাবৃত্তের সাথে কম্পেয়ার করলে হবে না, নতুন করে নাম। উপবৃত্ত তাহলে দেখতেছ তুমি এই পুরো জিনিসটাকে বলতেছো কেন্দ্র। এবার আসো উপবৃত্তের অক্ষ কয়টা বলো তো? দুইটা অক্ষ। উপবৃত্তের কয়টা অক্ষ? দুইটা অক্ষ। একটা হচ্ছে এই অক্ষ আর একটা হচ্ছে এই অক্ষ।
এখন আমার উপবৃত্তের অক্ষের দৈর্ঘ্য বলে একটা কথা আছে, অক্ষের দৈর্ঘ্য। আমরা নর্মালি অক্ষের দৈর্ঘ্য বের করতে বললে উপবৃত্তের অক্ষ বলতে আমরা এটা বুঝি যতটুকু অক্ষ তার ভিতরে আছে। ফর এক্সাম্পল, এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এটাকে আমরা বলতেছি উপবৃত্তের কি অক্ষ। আবার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটাকে বলতেছি আমার উপবৃত্তের অক্ষ। তাহলে আমাকে কমেন্টে বলো তো উপবৃত্তের অক্ষ কয়টা, উপবৃত্তের অক্ষ কয়টা, একটু কমেন্টে বলো উপবৃত্তের অক্ষ কয়টা, আমাকে কমেন্টে বলো। দেখো আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে দেখো উপবৃত্তের অক্ষ কয়টা বলো ভাই, উপবৃত্তের অক্ষ কয়টা বলো, উপবৃত্তের অক্ষ কয়টা, উপবৃত্তের অক্ষ কয়টা? দুইটা। তাহলে আসো অক্ষ আমার দুইটা। এবার বলো এই দুইটা অক্ষ কি সমান? দেখি বলো তো এই দুইটা অক্ষ কি সমান নাকি অসমান? এই দুইটা অক্ষ কি সমান নাকি অসমান? রেসপন্স করবা। আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। কেন? আজকে আমি শুধু উপবৃত্তের সূত্র তোমার মাথার ভিতরে মগজে মননে আমি ঢুকিয়ে দিব উপবৃত্তের কথা, সেখান থেকে দেখবা নেক্সট ক্লাসে আমার মিলে যাচ্ছে শত শত ম্যাথের কথা। তাহলে অটোমেটিক মিলে যাবে রে ভাই, মিলে যাবে, কোনো সমস্যা নাই, খালি বেসিকটা যদি একটু ভালোভাবে পাই। তাহলে বলো দুইটা কি সমান নাকি অসমান? অসমান। সমান হলে তো সেটা বৃত্ত হয়ে যাবে রে ভাই। বৃত্ত কাকে বলে? যেটা গোল, দেখতে গোল, সেটাই হচ্ছে বৃত্ত। তাহলে এই গোল মানে তো উপরে নিচে সেম, এদিকেও সমান এদিকেও সমান, সেটা বৃত্ত। এটা তো বৃত্ত না, উপবৃত্ত ভাই। বৃত্ত আর উপবৃত্তের মধ্যে পার্থক্য আছে, আকাশ পাতাল তফাৎ। বৃত্তের জায়গায় উপবৃত্ত হলে ঝামেলা আছে। তাহলে আসো, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে ভাই এটা আমার উপবৃত্ত, দুইটা আমার সমান না, একটা বড় একটা ছোট। যেটা বড়, যেটা বড় এই যে এখান থেকে খেয়াল করো, এই বড় এটাকে আমরা বলি তার বৃহদাক্ষ, বৃহদাক্ষ বা বড় অক্ষ। আর যেটা ছোট, ওই কিরে এটা তো ছোট, এটা ছোট না, এটা ছোট অক্ষ। তাহলে এটাকে আমরা বলি ছোট অক্ষ বা ক্ষুদ্রাক্ষ। আর যেটা বড় এটাকে আমরা বলি, যেটা বড় এটাকে আমরা বলি বৃহদাক্ষ বা বড় অক্ষ। এটাকে আমরা বলি বড় অক্ষ বা বৃহদাক্ষ, বড় অক্ষ বা বৃহদাক্ষ। একটুক বুঝছে কিনা, একটুক বুঝছে কিনা? তাহলে উপবৃত্তের অক্ষ কয়টা? দুইটা, একটা বড় একটা ছোট। বড়টার নাম বৃহদাক্ষ, ছোটটার নাম ক্ষুদ্রাক্ষ। আসো এবার, যদি সেটা হয় তাহলে আমাকে এখন এবার আরেকটা জিনিস জানতে হবে। তাহলে অলরেডি আমরা জেনে গেছি। এবার হচ্ছে উপবৃত্তের বৃহৎ যে অক্ষ, বড় বড় বড়, এই বড় অক্ষটা এক্স অক্ষকে সেট করতেছে। যদি ওইভাবে আঁকতাম ওয়াই অক্ষকে সেট করতো। যাকেই সেট করুক সে এক্স অক্ষকে কয়টা বিন্দুতে সেট করে? দুইটা বিন্দুতে। এক্স অক্ষকে যে দুইটা বিন্দুতে সেট করে এদেরকে আমরা বলি, এদেরকে আমরা বলি শীর্ষ বিন্দু। এদেরকে আমরা বলি কি? এদেরকে আমরা বলি শীর্ষ বিন্দু। তাহলে উপবৃত্তের শীর্ষবিন্দু কয়টা? দুইটা। এটা হচ্ছে একটা শীর্ষ বিন্দু, এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে আমরা এটাকে প্রকাশ করব এ দ্বারা, এটাকে প্রকাশ করব এ প্রাইম দ্বারা, কারণ দুইটা তো সেম না, দুইটাই শীর্ষবিন্দু। এ, একটাকে এ দিলাম, একটাকে এ প্রাইম দিলাম। এবার আসো ভাইয়া, সব কথার এক কথা, উপবৃত্ত আমার কোথায় গেল? উপকেন্দ্রটা আমার কোথায় গেল? আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত সব জায়গায় আমার কি লাগবে? একটা উপকেন্দ্র লাগবে। এখন উপকেন্দ্র এখানে নাই। কণিকের ডেফিনেশনে আমি বলছিলাম কোন একটা বিন্দুর, স্থির বিন্দুর সাপেক্ষে কিন্তু আমাকে চিন্তা করতে হয়। সেই স্থির বিন্দুটাকে আমরা বলি উপকেন্দ্র। সেই উপকেন্দ্র থাকবে না, এটা তো সম্ভব না, না ভাই সম্ভব না। তাহলে এখানে উপকেন্দ্র আছে কিনা? জি ভাইয়া অবশ্যই আছে। যে উপকেন্দ্রটা আছে সেটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে। এটা এখান থেকে যতটুকু, যেহেতু সিমেট্রিক, এটা এখান থেকে যতটুকু ভিতরে এটাও ততটুকু ভিতরে। একটাকে নাম দিই এস, একটাকে নাম দিই এস প্রাইম।
তাহলে আমরা বলতে পারি আমাদের উপকেন্দ্র কয়টা? উপকেন্দ্র হচ্ছে দুইটা। উপকেন্দ্র কয়টা? দুইটা। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুইটাকে আমরা বলতেছি উপকেন্দ্র। এই দুইটাকে বলতেছি কি? উপকেন্দ্র। এবার আসো ভাই, উপকেন্দ্র বুঝলাম। এখন আসি ভাইয়া, আমার এখানে আরো একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে কি? নিয়ামক কোথায় আছে? সিম্পল হিসাব, আমরা পরাবৃত্ত যখন আঁকছিলাম খেয়াল আছে, এটা যদি শীর্ষবিন্দু হয়, এটা যদি উপকেন্দ্র হয়, শীর্ষবিন্দুর সাপেক্ষে উপকেন্দ্রের অপোজিটেই আমার নিয়ামক রেখা থাকে, এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমাদের দেখো এই বৃহৎ অক্ষ যেটা, এটাকে আমরা বলতেছি অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখার উপর লম্ব এবং উপকেন্দ্রের ঠিক অপোজিটে থাকে। এই উপকেন্দ্রের ঠিক অপোজিটে আমাদের একটা রেখা থাকবে, উপকেন্দ্রের ঠিক অপোজিটে আমাদের একটা রেখা থাকবে। এই রেখাটাকেই আমরা বলতেছি নিয়ামকের রেখা। এটাকে আমরা বলতেছি নিয়ামক রেখা। তার আরেকটা নাম হচ্ছে কি? দ্বিকাক্ষ। তাহলে এটাকে আমরা বলতেছি নিয়ামক রেখা। আমরা জানি তার আরেকটা নাম হচ্ছে কি? দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা ভাই? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এটাকে আমরা বলতেছি কেন্দ্র। এদিকে দুইটা অক্ষ আছে, একটা বড় একটা ছোট। বড়টাকে বৃহৎ অক্ষ, ছোটটাকে ক্ষুদ্রাক্ষ। এরপর ভাইয়া দুইটা উপকেন্দ্র আছে, একটাকে এস নাম দিলাম, একটাকে এস প্রাইম নাম দিলাম, তার উপকেন্দ্র। শীর্ষবিন্দু দুইটা আছে, একটা এ আর একটা এ প্রাইম। এতটুক সবার বুঝছি কিনা বলো? এরপর হচ্ছে আমরা নিয়ামক রেখাও দুইটা আছে, একটা এটা আর একটা এটা, নিয়ামক রেখা। যদিও পরীক্ষায় ম্যাথ করার সময় তার দুইটা নিয়ে আমি চিন্তা করবো না, আমি শুধু একদিক চিন্তা করবো। সাপোজ আমি এই সাইড চিন্তা করলাম, তাহলে ওই সাইডের চিন্তা আমার বাদ যাচ্ছে। আমি একটা নিয়ে চিন্তা করবো পরীক্ষায়, দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যেটা দিয়ে চিন্তা করো সেম আনসার আসবে, যেহেতু এটা সিমেট্রিক। তাহলে আমাকে বলো এতটুকু পর্যন্ত নামগুলো তোমাদের মনে থাকবে কিনা? নামগুলো মনে থাকবে কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে বলো তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার আসো সামনের দিকে আগাই। এবার আসো সামনের দিকে আগাও। আমরা জানি যেটাই হোক এসপি ইকুয়ালস টু ইপিএম, এই কথাটা সবার জন্য সত্য, যে কোনো কনিক্সের জন্য। আসো আমরা এখানে দেখাই, এটাই আমার কাঙ্ক্ষিত একটা উপবৃত্ত। সুন্দর হয় না কেন রে ভাই? যেমন হয়েছে এরকম কেন? পুরো মিষ্টি কুমড়ার মতো হয়ে যাচ্ছে, তাও উপবৃত্তের মতো হচ্ছে না। আচ্ছা হোয়াট এভার, যাই হোক। এবার আসো, এখানে আমার এস আছে ধরে নিলাম, এখানে আমার এস প্রাইম আছে ধরে নিলাম। দেখো ভাইয়া, আমি যদি বলি এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, হ্যাঁ। আচ্ছা একবার সিম্পল একটা হিসাব বলো, সিম্পল একটা হিসাব বলো। এটার উপরস্থ কোন একটা বিন্দু যদি নিলাম, সেটা হচ্ছে ফি অফ এক্স কমা ওয়াই, তোমরা জানো। তাহলে এস ফি, ফি থেকে লম্ব টানলে এটার রেসপেক্টে নিয়ামক কিন্তু এটা। তাহলে এখান থেকে লম্ব টানলে এম বিন্দুতে সেট করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এসপি ইকুয়ালস টু ইপিএম। আচ্ছা যদি আমি এখানে তোমাকে একটা জিনিস দেখাই, দেখো এস ফি ডিভাইড বাই ফি এম, এটাই মান হচ্ছে কি ই। এখন তোমার যে ই এর মানটা, এই ই এর মানটা এমন না, ই এর মানটা 0 থেকে বড়, 1 থেকে ছোট। ফর এক্সাম্পল 0.5, 0.2, 0.6 এরকম না? যদি এরকম হয় তাহলে বলো তো এসপি আর ফি এম এই দুটার মধ্যে কোনটা বড় হওয়া উচিত, যেহেতু এই জিনিসটা 1 থেকে কম। অথবা এখানে চিন্তা করতে পারো ই এর মানটা 1 থেকে কম, 1 থেকে কম কোনো জিনিস দ্বারা যদি পি এমকে গুণ দিই, আনসারটা কি বড় হবে না ছোট হবে? তাহলে বলো এসপি আর পিএম এর মধ্যে কে বড়, গেস করো। ই এর মান তো 0 থেকে 1 এর বাইরে হইতে পারবে না। আমি পরাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম দুইটা সমান,
ই এর মান 1, বাট এখন দেখতেছি ই এর মান 0 থেকে 1, যদি এরকম কোন একটা ভ্যালু হয় বলো যে এসপি এবং পিএম এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কে বড় কে বড় কে বড়, এসপি বড় নাকি পিএম বড়, এসপি বড় নাকি পিএম বড়? এসপি বড় নাকি পিএম বড় বলো দেখি, কে কথা আনসার দিতে পারো। সিম্পল হিসাব, মনে করো পিএম এর মান মনে করো 4, তাহলে এটা কার মান? পিএম এর মান, তার সাথে ই এর মান মনে করো 0.5, এটা দ্বারা গুণ দিলাম, আনসার হবে কত? 2। তাহলে এটা হচ্ছে এসপি ইকুয়ালস টু ই পিএম। পিএম এর মান যখন 4, এসপি এর মান তখন 2, এর মানে কমে গেল। তাহলে আমরা বলতে পারি এসপিটা ছোট, পিএমটা বড়। এই এবার তোমরা আমাকে বলো ভাই, আমার কথা হচ্ছে এই পি মানে তো কি? পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। আমি যদি বলি এটা হচ্ছে আমার পি বিন্দু, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি যদি বলি এটা আমার পি বিন্দু, কোনো সমস্যা আছে? এই যে এস থেকে পি টানবো, পি থেকে এম টানবো, কোনো সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে আমি ধরে নিলাম এটাই আমার পি বিন্দু, এটা, তাহলে এটা যদি পি বিন্দু হয় তাহলে এতটুকুকে আমরা কি বলতেছি? এস পি। এতটুকুকে আমরা কি বলতেছি? পি এম। কে বড়? পি এম বড়। পি এম ইজ গ্রেটার দেন এসপি। তাহলে পি এম যদি এসপি এর থেকে বড় হয় তাহলে আমরা কি একটা কথা বলতে পারি? এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, নিয়ামকের দূরত্ব আরো বেশি। পরাবৃত্তের ক্ষেত্রে কেমন ছিল? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু দূরে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখা ততটুকু দূরে। কেন? এই দুটো সমান ছিল। এখন পিএম তো বড়, তাহলে বলো তো পিএম যেহেতু বড়, তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখা, নিয়ামক শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু দূরে নিয়ামক রেখা তার থেকেও বেশি দূরে। মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমি উপবৃত্তের, এবার আমরা চিত্র আঁকার সময়, এবার এতক্ষণ পর্যন্ত কিছু মাথায় রাখি নাই, এখন মাথায় রাখবো উপবৃত্তের চিত্র আঁকার সময় এমনভাবে চিত্রটা আঁকবো যাতে করে এই পয়েন্টে যদি আমি এস বলি, এই দূরত্ব যতটুকু নিয়ামক এমন দূরে আঁকবো যাতে করে এটা বড় হয়। তাহলে আমি এমন দূরে আঁকলাম অন্তত যদি এটা দেখতে মনে হয় যে এটার থেকে বড়। যদিও অনেকে এই সিস্টেম মেনটেন করে না, বাট মেনটেন করা উচিত। চিত্র আঁকবা যেহেতু আঁকার মতো আঁকো, তাহলে আঁকার মতো নিয়ামকটা এমনভাবে আঁকবা যাতে করে এই শীর্ষবিন্দু থেকে এটা যতটুকু দূরে, শীর্ষবিন্দু থেকে যাতে করে নিয়ামকটা আরো বেশি দূরে হয়। ঠিক কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা বলো? ধাপে 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 যেতে হবে। খুবই মজার জিনিস, আমি আমার স্টাইলে পড়াবো, যার জন্য তোমাদের কাছে কঠিন মনে হবে না। বলো এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার কিনা? এতটুকু, এতটুকু ক্লিয়ার হয় আমি সামনের দিকে আগাই। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে চিত্র আঁকার টেকনিকটা বুঝছো? আচ্ছা, এবার যাই আর একটু সামনে। এবার দেখো, ভালো করে খেয়াল করবা, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করে করে সামনের দিকে আগাবা। ওয়াই অক্ষ সূত্র অটোমেটিক তোমার মাথায় ঢুকে যাবে। ওই যে লিস্ট দেখেছিলাম না, লিস্ট পুরো তোমার মুখস্থ হয়ে যাবে, তুমি বিশ্বাস করো। খালি সরল লেখার বেসিক ক্লিয়ার থাকতে হবে। আবার আঁকবো।
এবার দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, আমরা জানি কি না? তাইলে শীর্ষ আমাদের কেন্দ্র মূল বিন্দু। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতেছি, কেন্দ্র মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দু। ওকে, ভালো কথা, কেন্দ্র মূলবিন্দু। কেন্দ্র যদি মূলবিন্দু হয়, এবার একটু ভালো করে খেয়াল করো, এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক বের করব, 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 এই রেখার দৈর্ঘ্য বের করব, এই রেখার দৈর্ঘ্য বের করব, অনেকগুলো জিনিস বের করে ফেলবো। দেখো কিভাবে করি। আমরা ধরে নিব এই মূলবিন্দু যদি এটা হয়, এখান থেকে এখানকার দূরত্বটা ধরে নিলাম এ, এটা আমি আমার মতো ধরে নিলাম। এই এ কিন্তু পরাবৃত্তের এ না, কিন্তু পরাবৃত্তের এ না কিন্তু। তাহলে বলো তো, এটা যদি এ হয়, নিশ্চয়ই আমি এটাকেও বলতে পারবো এ। এই পয়েন্ট থেকে উপরের বিন্দু পর্যন্ত এই দূরত্বকে বলবো বি, এটাকেও বলবো আমি বি। তাহলে বুঝতেই পারতেছ, এই পয়েন্টের স্থানাঙ্ক, এটাকে আমরা বলি এ, এটাকে বলি এ প্রাইম শীর্ষ। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারবো এ অফ মাইনাস এ কমা 0, এখানে স্থানাঙ্ক বলতে পারবো এ প্রাইম অফ এ কমা 0। এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা এটাকে নাম দিই বি, এটাকে নাম দিলাম বি প্রাইম। বি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবো 0 কমা বি, বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবো 0 কমা মাইনাস বি, 0 কমা বি, 0 কমা মাইনাস বি। তাহলে একে কথায় সাধারণত এই 0 বি 0 কমা মাইনাস বিটা আমার লাগে না, আমার লাগে হচ্ছে শীর্ষ। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে লিখতেছি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ অফ মাইনাস এ 0 প্লাস এ 0, এক কথায় বলা যায় প্লাস মাইনাস এ কমা 0। সো তোমার দুইবার করার দরকার নাই, তুমি এটাই সূত্র মুখস্থ রাখবা। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। দেখো আশা করি মুখস্থ হয়ে গেছে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। আর এই দুইটা বিন্দু বললে এটা আলাদা করে বলবে, নর্মালি বলে না। এবার তোমরা আমাকে বলো তো, এ থেকে এ প্রাইম পর্যন্ত পুরো এটাকে আমরা বলি কি বৃহদাক্ষ, আর বি থেকে বি প্রাইম পর্যন্ত এটাকে বলতেছি ক্ষুদ্রাক্ষ। তোমরাই এখন আমাকে বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, দেখি তোমরা আমাকে বলো, এই দুইটা আনসার আমাকে দাও। বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত আমাকে বলো, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য সমান কত বলো। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য সমান, বৃহদাক্ষ মানে এই যে এতটুকু, ক্ষুদ্রাক্ষ মানে এতটুকু। তাহলে বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, দেখি বলো। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, এই যে সবাই পারতেছে, জোস। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, বৃহদাক্ষ দৈর্ঘ্য হচ্ছে টোটাল এ প্লাস এ সমান টোয়াইস এ। এটা যদি বি হয়, এটা যদি বি হয়, টোটাল টোয়াইস বি। তাহলে আমরা আরো নতুন দুটো সূত্র জেনে গেলাম। উপবৃত্তের ক্ষেত্রে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এ, তবে উপবৃত্তটা এরকম হইতে হবে। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস বি। আমি যতগুলো সূত্র শিখতেছি এই টাইপসের জন্য, ওই উপর দিকে লম্বা ওইটার জন্য না, এভাবে লম্বা এটার জন্য, এইভাবে, হ্যাঁ এইভাবে হলে শিখতেছি, এইভাবে হলে শিখতেছি না, দেখতে বিশ্রী লাগে, এইভাবে হলে দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা বলতে পারি এইভাবে, এটার জন্য আমরা শিখতেছি। বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এতটুকু সবার ইনশাল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার। এবার আমি যদি তোমাকে বলি এই যে এটা তোমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু তো অঙ্কিত স্পর্শক বলা যায় না, শীর্ষবিন্দু একটা স্পর্শক টানলাম, এটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু একটা স্পর্শক টানলাম। তাহলে এটার নাম কি, এটা আর এটার নাম সেম, আর দুইবার লিখতেছি না। শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক সেটা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল।
কতটুকু দূরে? এই পরিমাণ দূরে। তাহলে তোমরা বলো এটা সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যেটা ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ দূরে অবস্থিত তার সমীকরণ কি দেখি একটু কমেন্টে বলো তো, একটু বলো। একজনে বলতে বিয়োগাক্ষের ডেফিনেশনটা কি? উপবৃত্তের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে বড় যে অক্ষটা আছে ওই বড় অক্ষের দৈর্ঘ্য। যেমন এই যে কালো দাগটা তার বাইরে কিন্তু উপবৃত্ত নাই, এই অংশটা হচ্ছে উপবৃত্ত। তাহলে এর মধ্যে অক্ষ একটা এটা আর একটা হচ্ছে এটা, এই দুটোর মধ্যে যেটা বড়, এই বড়টা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, ছোটটা এখান থেকে শুরু করে এতটুকু। যেটা বড় তাকে বৃহদাক্ষ বলবো, যেটা ক্ষুদ্র তাকে ক্ষুদ্রাক্ষ বলবো। ফর এক্সাম্পল তোমার যদি এটা দেখতে এরকম হইতো তখন তুমি বলতা এটাই হচ্ছে আমার বৃহদাক্ষ, এটাই হচ্ছে আমার ক্ষুদ্রাক্ষ। সো আমরা এখন ওই সেন্সে যাচ্ছি না, আমি আপাতত শুধু এটার জন্যই তোমাকে শিখাই, আমি শুধু তোমাকে এটার জন্য শিখাচ্ছি, এটার জন্য শিখাচ্ছি না। সো আমরা আপাতত এটা নিয়ে চিন্তা করব না। যেটা বড় সেটাই বৃহদাক্ষ, যেটা ছোট সেটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। একটুক হয়েছে কিনা বলো? এই যে সবাই পারতেছে। এটার সমীকরণ হচ্ছে x = a। একইভাবে আমি যদি এটার সমীকরণ বলি x = -a, পরীক্ষায় তোমাকে বললো শীর্ষবিন্দু বের করো। আরে ভাই উপবৃত্তের মধ্যে শীর্ষ কয়টা আছে? দুইটা। ওই কারণে তোমাকে এভাবে লিখতে হবে +-a, 0, কারণ দুইটাই তোমাকে বলতে হবে। এবার বলো, তোমাকে বললো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক কয়টা আছে? দুইটা আছে, যেহেতু দুইটার ইকুয়েশন লিখতে হবে। এটা হচ্ছে x = +a, এটা হচ্ছে x = -a। এক কথায় বলা যায় কি +-a। তাহলে আমরা বলতে পারি শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ x = +-a। প্লাস এ হইতে পারে, মাইনাস এ হইতে পারে, তুমি একসাথে লিখে দিবে x = +-a। তাহলে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ x = +-a। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ x = +-a, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? এই ইভান সাইদ বলতেছে আমরা যে বলতেছি 2 পাশ সমান, সেটারও ডেফিনেশনে ছিল না। আরে বাবা, এখানে কেন্দ্র থেকে এদিকে দূরত্ব আর এদিকে দূরত্ব সমান। এখন কেন্দ্রটা তো আমাদের মূল বিন্দুতে আছে, ওই কারণে মূল বিন্দু হিসাবে হিসাব করতেছি। আর কেন্দ্র মূল বিন্দু না হয়ে অন্য কোনো কিছু হইতে পারে না। যেরকম পরাবৃত্তের শীর্ষটা মূল বিন্দু না হয়ে অন্য কোনো কিছু হয়েছে, যা করছি এখানেও ঠিক সেম করব। মূল বিন্দু না হয়ে যদি অন্য কোনো বিন্দু হয়, শিফট করে বড় হাতের x বড় হাতের y দিয়ে মূল বিন্দুতে নিয়ে আসবো, সমস্যা তো নাই, সেই কাজটাই করবো। সো তোমার এখানে ওই সব টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওকে, দেখো তুমি অনেকগুলো সূত্র শিখে গেছো, এইভাবে সূত্র শেখা দরকার। একবারে ঠাড়া মুখস্থ করতে যাই সবগুলো একসাথে গোলাই ফেলবো, কোনো দরকার নেই। এবার আশা করি ক্লিয়ার, আমি বেসিক দিয়ে আগাচ্ছি। এবার দেখো আমি পরের স্টেপে যাই, আমি একটা স্টেপে আগাচ্ছি। এবার আসো, এবার আবার আঁকতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের এটাকে বললাম উপকেন্দ্র, এটাকে বললাম উপকেন্দ্র। তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। ভালো করে খেয়াল করো, আমি তোমাকে একটা হিন্টস দিলাম। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যদি আমি শীর্ষবিন্দুটা নিই, বুঝতেই পারতেছেন
আমি যদি শীর্ষবিন্দুটা নিই, বুঝতেই পারতেছেন এই দৈর্ঘ্যটা হবে এ, ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত এটাই তো পড়তেছি, এটা হবে এ। একইভাবে এদিকেও আমি একদিক বিবেচনা করতেছি, কারণ একদিকে যা হবে অপোজিট দিকে তার উল্টা শেষে। আচ্ছা, এবার আমি তোমাকে বলে দিলাম ভাইয়া, এই যে এই দুইটা হবে এরকম এ ই অথবা এ বাই ই, মানে যে কোনোটা এই বা এ বাই ই হইতে পারে। আমি আমার স্টাইলে পড়াচ্ছি, কেন হইতে পারে তার কোনো আনসার নাই। আনসার আছে, চাইলে প্রমাণ করা যায়, আমি প্রমাণ করব না, কারণ এটা আমার লাগবে না। আমি মুখস্থ রাখবো এভাবে, এটা হচ্ছে আমার মাঝামাঝি আছে, তাহলে আমার এটা হচ্ছে উপকেন্দ্র পর্যন্ত, তাই না? উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে নিয়ামক রেখার দূরত্ব। একটা এ থেকে ছোট, এটা এ থেকে ছোট, এটা এ থেকে বড়। আমার প্রশ্ন হলো, এ এর সাথে ই দ্বারা গুণ করলাম, এ এর সাথে ই দ্বারা ভাগ করলাম, তাহলে কোনটা এ থেকে ছোট, কোনটা এ থেকে বড়? তুমি আমাকে বলো কোনটা বড় কোনটা ছোট। একবার সিম্পল হিসাব হচ্ছে, এই দুজন তো আমাদের, একজন এ থেকে বড় হবে, একজন ছোট হবে। এখন আমার কথা হচ্ছে কোনটা বড় কোনটা ছোট। বড়টা হচ্ছে এটা, ছোটটা হচ্ছে এটা। আর আমরা হিন্টস দিয়ে দিচ্ছি ই 0 এর থেকে 1। তাহলে বলো তো এ ই আর এ বাই ই এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? আমাকে বলো, এ ই এ বাই ই এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? আমাকে একটু কমেন্টে বলো কে বড় কে ছোট। কে বড় কে ছোট দেখি বলো। আনসার হলো এ বাই ই বড় এ ছোট। কেন? সিম্বল একটা হিসাব, ই এর মান 0 থেকে 1 হয়। ধরি ই ইকুয়ালস টু 0.5, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে আমরা সিম্পল বলতে পারি এ ই এর মান কত, 2 ইন্টু 0.5 ইকুয়ালস টু হচ্ছে 2কে হাফ দ্বারা গুণ করলে 1 হয়। আর এ বাই ই সমান কত, 2 ডিভাইডেড বাই 0.5, 2কে হাফ দ্বারা ভাগ করলে 4 হয়। দেখো এ ই এর মান আসছে 1, এ বাই ই এর মান আসছে 4, আর এর মান ছিল 2। তাইলে আমরা এদেরকে সাজাইতে পারি কিভাবে? আমরা সাজাইতে পারি এভাবে, এই তিনটা মানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ বাই ই, সবচেয়ে ছোট হচ্ছে এ ই, মাঝারি হচ্ছে 2। এই 2টা মাঝারিতে আছে, এটা হচ্ছে মাঝারি, এ ই হচ্ছে সবচেয়ে ছোট, এ বাই ই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এ ই এ বাই ই, এদের মধ্যে এ বাই ই সবচেয়ে বড় অনলি উপবৃত্তের জন্য, এ ই সবচেয়ে ছোট। আমি যে এ স্টাইলে পড়াচ্ছি একটাই কারণে, অধিবৃত্তে গেলে দেখবা হুবহু আমার কনসেপ্ট নকল করবা, অটোমেটিক সব ম্যাথ মিলে যাবে। আমি সোজা পদ্ধতিতে বিশ্বাসী, জেনুইন পদ্ধতিতে না। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটা। তাহলে আমরা সিম্পল, তোমার কমন সেন্স কি বলে? আমি বলছি এটা কিভাবে আসছে চাইলে প্রমাণ করা যায়, আমার দরকার নাই। তাহলে সুন্দর করে বলতে পারি ভাইয়া, এটা হচ্ছে এ ই, এটা হচ্ছে এ বাই ই। তাহলে এখন বলতে পারবো ভাইয়া আমার কেন্দ্র যেটা আছে ভাইয়া, ওই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ ই, শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে এ, নিয়ামকের দূরত্ব হচ্ছে এ বাই ই। একটু কি আমরা বুঝেছি? একটু বলো আমাকে, এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা আমাকে বলো, এতটুকু বুঝছি কিনা? তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলতেছি, আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ওয়েতে পড়াচ্ছি। এটা হচ্ছে
কোনিক্সে অনেকের কাছে এগুলো জটিলতা মনে হয়। আমি পুরোটাই কমন কনফিগারেশনে আনি আমার মতো পড়াতে পছন্দ করি, কারণ এটা নিয়ে আমি ইন্টারমিডিয়েট লেভেলে প্রচুর প্যারা খাইছি। ওই কারণে যেগুলো নিয়ে আমি ইন্টারে বেশি প্যারা খাইছি ওগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করছিও বেশি, যার কারণে জিনিসগুলো কোনিক্সটা দেখে খুব সুন্দর করে গুছানো ভাবে পড়ানো হচ্ছে। এর থেকে ভালো কোথাও পাবা না ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, বুঝে গেছি। যদি বুঝে যাই আমি এগুলো মুছে দিই। এবার আসো স্থানাঙ্ক বের করো ভাইয়া। স্থানাঙ্ক বের করবো, কি করব দেখো। সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া, আপনি যেরকম বলতেছেন এটা এই, চাইলে আমরা এখান থেকে বলতে পারি এটাও কি এই, এটা শীর্ষ। আপনি যেরকম বলতেছেন এটা এ, এখান থেকে বলা যায় এটাও এ। এটা কি নিয়ামক, তাহলে এখান থেকে বলা যায় এটা হচ্ছে এ বাই ই। এবার আসো ভাইয়ারা, আমরা তো অনেক কিছু দেখলাম, এখন আমি নাম দিই। এটার সেন্টার হচ্ছে সি। সি মানে কি সেন্টার, মূল আমাদের কেন্দ্র। এটা হচ্ছে উপকেন্দ্র এস, এস প্রাইম। এটা হচ্ছে শীর্ষ এ, এ প্রাইম। এটা হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দু জেড, জেড প্রাইম। সব দুইটা করে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করব, কি জিজ্ঞেস করব দেখো। সবাই আমাকে বলবা এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কত? সব তোমরা নিজেরা বলবা, আমি কিন্তু সব দূরত্ব বলে দিছি। এবার বলার সময় সতর্ক বার্তা হচ্ছে প্লাস মাইনাস দুইটাই বলবা। কেন আমরা একসাথে বলবো আগেই বলেছি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত দেখি তোমরা কমেন্টে বলো। সবাই কন্ট্রিবিউট করবা। এখানে কন্ট্রিবিউশন খুব জরুরি, কারণ তোমরা আসলে এটা বুঝছো কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। বলো, তাড়াতাড়ি বলবা। 0 0 0 0। এই তো ভাইয়া তোমরা আসলে হিরো। তাহলে এখানে বলতে পারি সেন্টার সি অফ 0,0। জি ভাইয়া, কেন্দ্রের স্থানাঙ্ক বের করা শেষ। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, এটাও উপকেন্দ্র, এটাও উপকেন্দ্র। এবার বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস দুইটা থাকলে দুইটাই বলতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেখি বলো। এস দিয়ে প্রকাশ করলাম, এস অফ। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো, বলো দেখি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তোমাদের থেকে নিয়ে তোমাদেরকে বুঝাবো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? বাবা জিনিয়াস পাবলিক। উপকেন্দ্র এস, এস স্থানাঙ্ক কত? সব জিনিয়াস পাবলিক ভুল করতেছে। উপকেন্দ্র বলছি আমি, শীর্ষ বলি নাই। এরা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছি। হারে সবাই সেই পরাবৃত্তের মধ্যে রয়ে গেছে। পরাবৃত্তের এ আর এখানকার এ সেম না। পরাবৃত্তে কোনো বি নাই, এখানে তো বিও আছে। সব দেওয়া আছে, দেখো দেখে দেখে বলো না। এই দূরত্ব এ ই, এই দূরত্ব এ ই, এই দূরত্ব এ, এই দূরত্ব এ, এই দূরত্ব এ বাই ই, এই দূরত্ব এ বাই ই, সব আমি আগে বলে দিয়েছি। এখন তোমাকে প্রশ্ন করতেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক এস কত? এই যে এতক্ষণে আনসার বের হচ্ছে সবার, এতক্ষণে আনসার বের হচ্ছে। কোন সেন্সে তোমরা এতক্ষণ পর্যন্ত এ প্লাস মাইনাস a,0 বলতেছো? আর a,0 তো হবে এই যে এটা শীর্ষ দূরত্ব। তুমি পরাবৃত্তের চিন্তা মাথা থেকে এখন বাদ, পরাবৃত্ত শেষ, উপবৃত্তের চিন্তা উপবৃত্তের মধ্যে আসবে। এখানে তুমি পরাবৃত্তের সেন্স আনলে হবে না। হ্যাঁ এই যে এতক্ষণ, এখন আবার সবাই ঠিক আছে। এবার বলতেছি এটা এই বিন্দু স্থানাঙ্ক হবে AE,0, এই বিন্দু স্থানাঙ্ক হবে -AE,0। এক কথায় বলা যায় প্লাস মাইনাস AE,0। এবার আমি তোমাকে বললাম, দেখি এবার কতজন ভুল করো।
শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটাও শীর্ষ এটাও শীর্ষ, বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, এ অফ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, বলো বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, হ্যাঁ মাশাআল্লাহ সবাই পারতেছে, প্লাস মাইনাস এ কমা জিরো। তাহলে শীর্ষবিন্দু যেহেতু এই পরিমাণ দূরত্বে, তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস এ কমা জিরো। এবার এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, তাহলে অক্ষরেখা ও নিয়ামক রেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কিন্তু এটাও হইতে পারে জেড, জেড প্রাইমও। তাহলে কত হবে বলো, অক্ষরেখা ও নিয়ামক রেখার, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত বলো, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত বলো, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত বলো, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, কত বলো, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। মাশাআল্লাহ, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি প্লাস মাইনাস দূরত্ব হচ্ছে এ বাই ই, প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। আমি এমনভাবে পড়াচ্ছি তোমার কাছে উপবৃত্ত প্রান্তাপাতের মতো মনে হবে, কিন্তু এটা অনেকের কাছে খুবই গর্জিয়াস টপিক্স, কোনো দরকার নাই, খুবই সুন্দর। তাহলে দেখো অনেকগুলো সূত্রে জেনে গেছি, কেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কি না? ওকে, যদি ক্লিয়ার হয় এবার আসো তোমাকে নতুন প্রশ্ন দিচ্ছি। এবার আসো, এতটুকু সূত্র ক্লিয়ার, এবার নতুন, এতক্ষণ পর্যন্ত স্থানাঙ্ক বের করছো, এবার হচ্ছে সমীকরণ বের করবা। প্রথমে বলতেছি বৃহদাক্ষের সমীকরণ কত বলো, বৃহদাক্ষ কোনটা বুঝছো তো, এটা এই অক্ষের সমীকরণ আমরা জানি, এটা কিন্তু এক্স অক্ষ আর এটা কিন্তু ওয়াই অক্ষ। বলো বৃহদাক্ষের সমীকরণ কত হবে বলো, প্লাস মাইনাস থাকলে বলতে হবে, বৃহদাক্ষের সমীকরণ বলো, বৃহদাক্ষের সমীকরণ কত হবে দেখি শুনি তোমাদের থেকে, বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের সমীকরণ বলো, বৃহদাক্ষের সমীকরণ বলো, বৃহদাক্ষের সমীকরণ মানে বড় অক্ষ, বৃহদাক্ষ মানে বড় অক্ষ, এই বৃহদাক্ষ মানে কোনটা বুঝতে পারতেছে, এটা বৃহদাক্ষের সমীকরণ কত বলো, হ্যাঁ অনেকেই পারতেছে, অনেকে না সবাই পারতেছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের বৃহদাক্ষের যে সমীকরণ, বৃহদাক্ষ মানে এই বড় অক্ষটা, এটা তো আলটিমেটলি আমার এক্স অক্ষ, সো এক্স অক্ষের সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়ালস টু 0। পরাবৃত্তের মধ্যে কিন্তু আমরা অলরেডি সরলরেখা সবকিছু রিপিট করছি, যাতে তোমাদের এখন সমস্যা হওয়ার কথা না। আমরা এই স্টাইলে পরাবৃত্ত পড়াইছিলাম, দেখো পরাবৃত্ত জোস লাগতেছে না, এটাও জোস লাগবে। এবার আসো, এবার প্রশ্ন করলাম ক্ষুদ্রাক্ষের সমীকরণ, দেখি বলো এবার। দেখো বৃহদাক্ষ কিন্তু একটা, সো একটাই, ক্ষুদ্রাক্ষের সমীকরণ দেখি বলো, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত বলো, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত বলো, এবার বলো ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত। ক্ষুদ্রাক্ষ মানে কোনটা, এটা, এই ক্ষুদ্র অক্ষটা মানে হচ্ছে আলটিমেটলি কোন অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। ওকে, এবার দেখো উপকেন্দ্র দিয়ে যদি কোনো একটা লম্ব টানি, এটাকে আমরা বলি উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব।
উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটার নাম এখানে লিখে দিই, জানো যদিও তোমরা উপকেন্দ্রিক লম্ব, আগে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখানে যদি একটা লম্বটা নিই, দিস ইজ অলসো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব দুইটা। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলো দেখি। এই যে এটা উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব। এখন আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখি, কমেন্টে বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আজকে আমার লেখা কি একটু বেশি সুন্দর হচ্ছে মনে হয় না? স্লোলি লিখতেছি তোমাদের কমেন্ট দেখতে দেখতে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলো, প্লাস মাইনাস থাকলে বলতে হবে কিন্তু। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব এটা, উপকেন্দ্রিক লম্ব এটা। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x ইকুয়ালস টু সামথিং। হোয়াট ইজ সামথিং? কতটুকু দূরে। এটা হচ্ছে এই পরিমাণ দূরে, এটাও এই পরিমাণ দূরে। এটা ধনাত্মক দিকে, এটা ঋণাত্মক দিকে। তাহলে এটার জন্য বের হইতো x ইকুয়ালস টু AE, এটার জন্য x ইকুয়ালস টু মাইনাস AE। এক কথাই বলতে পারবো x ইকুয়ালস টু প্লাস মাইনাস AE। এবার আগে পড়াই বলছি এরকম একটা জিনিস আবার বলি। এবার হচ্ছে এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে একটি স্পর্শক টানলাম, শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শক। এখন বলো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক এই যে এটা আর এটা, তাদের সমীকরণ বলো। অলরেডি ডিসকাস করা হয়েছে, দেখি বলো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেখি বলো, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত? শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত? এই যে মাশাআল্লাহ সবাই পারতেছে। যেহেতু এটা এই পরিমাণ দূরে, এদিকে প্লাস এ এদিকে মাইনাস এ, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ। এবার বলো ওই যে নিয়ামক রেখা আছে, আমি তোমাকে বলবো নিয়ামক রেখার সমীকরণ। দেখি বলো, নিয়ামক রেখা দুইটা আছে, তাহলে বলো নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ বলো দেখি, এবার নিয়ামক রেখার সমীকরণ বলো দেখি। এই তো ঠিক আছে, যাক মাশাআল্লাহ বলার প্রত্যেক আর ভুল হচ্ছে না। হ্যাঁ, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই, সেটা হচ্ছে আমার a বাই ই পরিমাণ দূরত্বে। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়ালস টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই ই। শেষ। তাহলে অনেকগুলো সমীকরণ। এতক্ষণ তুমি চিন্তা করে দেখো এই পর্যন্ত যা পড়ে, আমি টেকনিক্যালি পরে তোমারে সব মাথায় ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমনি হিসেব করলে প্রচুর সূত্র। এত সূত্র মাথায় রাখার দরকার নেই, কনসেপ্ট মাথায় রাখো। তাহলে বৃহদাক্ষ হয়ে গেল, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এভরিথিং ফিনিশড। এবার আসো আর একটু সামনে যাই। এবার তোমাকে প্রশ্ন করলাম, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এর মানে উপকেন্দ্র কয়টা? দুইটা, এটা একটা, এটা একটা। তোমারে প্রশ্ন করলাম উপকেন্দ্র দুইটা, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে উপকেন্দ্র দুইটার মধ্যে দূরত্ব কত বলো তো দেখি। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বুঝতেই পারতেছ। তাহলে বলো তো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কত বলো।
উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো? এক্স্যাক্টলি, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, একটা উপকেন্দ্র এখানে আর একটা উপকেন্দ্র এখানে, তাদের মধ্যবর্তী দূরত্ব, এর মানে এতটুকু এই এতটুকু এই, এক কথায় কত 2AE, এটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবার তোমাকে প্রশ্ন করা হলো শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বলো কি হয়? শীর্ষ বলো কত হবে? শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো কত? শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এ, কারণ এটা এ এটা এ, আলটিমেটলি শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি কি? বৃহদাক্ষ। ওই কারণে আমরা বলতেছি এটা টুয়াইস এ, বৃহদাক্ষ ছিল টুয়াইস এ। এবার তোমাকে বললাম নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখি বলো, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখি বলো। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আজকে কন্ট্রিবিউশনটা ভালো লাগতেছে, কারণ আসলে আজকের টপিকটা আমি চাইলে তো হুলস্থুলভাবে পড়াই দিতে পারতাম, কিন্তু এভাবে পড়াইলে তোমরা কতটুকু বুঝতে সেটা আমি বুঝতে পারতেছি। সবার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওই কারণে আমি একটু স্লোলি পড়াচ্ছি, প্রয়োজনে টাইম বেশি লাগুক, বাট এই বেসিক জিনিস যখন বুঝবা চ্যাপ্টারে গেলে ম্যাথ কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই যে অনেকে বলতেছে হ্যাঁ এই যে সবার হচ্ছে, তাহলে এটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা এ বাই এটা এ বাই, এক কথায় বলতে পারি 2A/E, এটা হচ্ছে নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব। এবার এবার প্রশ্ন খেয়াল করো, এবার প্রশ্ন ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে খেয়াল করো। উপকেন্দ্র উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব মানে কি? দেখো, এটা যদি উপকেন্দ্র হয় এটার জন্য শীর্ষ হচ্ছে এটা, এটা যদি উপকেন্দ্র হয় এটার জন্য শীর্ষ হচ্ছে এটা, তাহলে উপকেন্দ্র এবং অনুরূপ মান হচ্ছে তার পাশে। একইভাবে এটা উপকেন্দ্র হলে তার অনুরূপ নিয়ামক এটা, এটা উপকেন্দ্র হলে তার অনুরূপ নিয়ামক হচ্ছে এটা, এটা শীর্ষবিন্দু হলে তার অনুরূপ নিয়ামক হচ্ছে এটা, এটা শীর্ষবিন্দু হলে তার অনুরূপ নিয়ামক হচ্ছে এটা। নর্মালি তুমি জানো এটা যে কথা, এটাও কিন্তু দূরত্ব কিন্তু সেমই। তাহলে আমাকে বললো উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ, তাহলে যে কোনো একটা কাউন্ট করলে হচ্ছে উপকেন্দ্র, এই উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ, অনুরূপ শীর্ষ কোনটা? এটা। তাহলে এই দূরত্ব, এই উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব তোমরাই বলো কত হবে? উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো দেখি, ক্যালকুলেশন করো। এই যে এই দূরত্বটা কত হবে বলো? উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ মানে হচ্ছে এটা, এই দূরত্বটা কত হবে একটু বলো? উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ, তাহলে সিম্পল এই দূরত্ব বের করতে হবে, এই দূরত্ব উপকেন্দ্র অনুরূপ শীর্ষ, এই দূরত্ব। তো এই দূরত্ব মানে কি? টোটাল থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, এইখান থেকে এ থেকে এই বিয়োগ করে দিলে বাকিটা হচ্ছে এটা। এর মানে হয় কি এ মাইনাস AE। তুমি তাকাইয়া দেখো না, তোমার এতটুকু বের করা লাগবে। এখান থেকে এতটুকু আমি জানি, এখান থেকে এতটুকুও জানি, এখান থেকে এতটুকু হচ্ছে কত? এ, এতটুকু AE, তাহলে এ থেকে AE বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব। এটা বুঝছি কিনা বলো? এটা সবার ক্লিয়ার কিনা? এটা সবার ক্লিয়ার কিনা বলো? এটা সবার ক্লিয়ার কিনা? এটা সবার ক্লিয়ার কিনা?
আসো এবার বললাম উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের, বলো এবার আনসার কত হবে? উপকেন্দ্র এবং এবার বললাম অনুরূপ নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। বলো দেখি কত হবে? উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে অনুরূপ উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত বলো? উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক, এটা উপকেন্দ্র, তার অনুরূপ নিয়ামক হচ্ছে এটা। তাহলে এই যে এখান থেকে এতটুকু বের করতে হবে, বুঝতে পারতেছো? এতটুকু টোটালটা এ বাই ই, এতটুকু এ ই। তাহলে পুরোটা থেকে এটা বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাব। তাহলে কত হয়? এ বাই ই মাইনাস এ ই। তাহলে হচ্ছে লাস্ট প্রশ্ন, শীর্ষবিন্দু এবং অনুরূপ নিয়ামকের আনসার বলো। শীর্ষবিন্দু এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষবিন্দু এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে শীর্ষবিন্দু এবং অনুরূপ নিয়ামক মানে কি? এতটুকু, এটা শীর্ষ, তার অনুরূপ নিয়ামক হচ্ছে এটা এতটুকু। এই টোটালটা হচ্ছে এই, তার থেকে এ বাদ দিয়ে দিব। তাহলে এই থেকে এ বাদ, সরি এ বাই ই থেকে এ বাদ। শেষ। খেয়াল করে দেখো, প্রচুর পরিমাণ সূত্র পড়াই ফেলছি, কিন্তু তোমার কাছে মনে হবে না সূত্র সবগুলো মনে হবে এই সুন্দর দেখে বলে দেওয়া যায়। এভাবে পড়লে ম্যাথ কোনো কঠিন না। আমাদের সবার ক্ষেত্রে যে জিনিসটা হয় ঝামেলা করে এক জায়গায়, তারা ম্যাথটা প্রপারলি বুঝে শুনে করে না, মারাটা জায়গা মতো খাইয়া যায়। তা আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না ইনশাল্লাহ। তাহলে এতটুকুই আশা করি সবার ক্লিয়ার। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা এবার আসো দেন আমরা উপবৃত্তের অনেক কিছু করে ফেলছি, কিন্তু উপবৃত্তের সমীকরণটাই আমরা জানি না। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আসো আমরা উপবৃত্তের সমীকরণ বের করব। আচ্ছা এবার আসি উপবৃত্তের সমীকরণ বের করি। আসো আমরা উপবৃত্তের সমীকরণ বের করি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ।
আমরা শুধু একদিকেই বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এখানে এস বিন্দু আছে, এখানে ধরে নিলাম ফি অফ এক্স কমা ওয়াই। ওকে, তো সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভাইয়া এস পি ইকুয়ালস টু ই পি এম। তাহলে আমরা দুইটা বের করি, এস পি বের করব, পি এম বের করব। তাহলে আসো এস বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এটাকে আমরা বলি এস পি, আর পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব টানলে সেটা হচ্ছে পি এম। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এস পি ইকুয়ালস টু পি এম। তো আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখব, আমরা একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে এটা প্রমাণ করার সুবিধার্থে আমরা ফিটাকে এখানে না ধরে, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ফিটাকে আমরা ওই পাশে ধরবো। আমার ক্যালকুলেশন খুবই ইজি হয়ে যাবে তখন। যে কোনো জায়গায় ধরে প্রমাণ করা যায়, আমরা বইয়ের মতো করে করি, তাহলে আমাদের সুবিধা হবে। না হয় বই পড়লে এলোমেলো লাগবে আবার। তাহলে আমরা এটা ধরলাম, এটা হচ্ছে এস থেকে পি বিন্দু দূরত্ব এস পি, আর এখান থেকে যদি লম্ব টানি এটা হচ্ছে পি এম। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ভাইয়া বলতেছি পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে যদি লম্ব টানি তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো। কি বলতে পারবো ভাই? এক্স কমা ওয়াই মানে কি? এটা মূলবিন্দু, যেহেতু এতটুকু এক্স এতটুকু ওয়াই, মানে আমি ধনাত্মক দিকে রাখছি আমার সুবিধার জন্য, মূলবিন্দু ধনাত্মক ফার্স্ট কোয়াড্রেন্টে রাখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই দূরত্বটাকে আমরা কি বলি? কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলি এই। তাহলে সিম্পল তুমি চিন্তা করে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ভূমি যেটা, আমি যদি এখান থেকে টানি এটা আর এটা, এই দুইটা বিন্দুর দূরত্বকে আমরা নিশ্চয়ই বলতে পারি এক্স প্লাস এই বলতে পারি। যেভাবে বলতে পারি, যদি এক্স প্লাস এই বলতে পারি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব ওয়াই, তাহলে নিশ্চয়ই অতিভুজটা এসপি বের করা যায়। তাহলে আমরা বলতে পারি এসপি ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলা যায়। এসপি এর মানে এসপি স্কোয়ার ইকুয়ালস টু বলা যায় এক্স প্লাস এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাই আমাদের এসপি বের করা শেষ। আমরা জানি ওই রুট তাড়ানোর জন্য আমরা এখানে এই কাজটা করতাম, এসপি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার পি এম স্কোয়ার। এসপি স্কোয়ার বের করলাম। এবার আমার কি লাগবে ভাইয়া? পি এম। ওকে, যদি পি এম করি, পি এম মানে কিন্তু খেয়াল করো, পি এম মানে হচ্ছে এই পুরা দূরত্ব, আই মিন এই পুরাটা, এটাকে আমরা পি এম বলতে পারি। যদি পুরাটা পি এম হয়, তুমি জানো এতটুকু হচ্ছে আমার এক্স, দিস ইজ এক্স, আর এটা হচ্ছে মূলবিন্দু থেকে যদি আমরা বলি, বা মূলবিন্দু থেকে নিয়ামকের যে দূরত্ব, এই যে দূরত্ব, এটা আমরা কি জানি? এ বাই ই। সো এটাকে তুমি বলতে পারবা এই দূরত্ব মান হচ্ছে এ ডিভাইডেড বাই ই। তাহলে পি এম, ওকে, এই যে আমরা এখান থেকে বলতেছি ভাইয়া পি এম ইকুয়ালস টু কি হয়? তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি ভাইয়া পি এম যেটা, ওই পি এম ইকুয়ালস টু হয়, পি এম ইকুয়ালস টু হচ্ছে এই পুরোটা এ ই প্লাস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি এম ইকুয়ালস টু এ বাই ই প্লাস এক্স। তো আমার কি লাগবে? ই পি এম লাগবে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি ভাইয়া ই পি এম মানে হচ্ছে ই ইন্টু এ বাই ই প্লাস এক্স।
ই দ্বারা গুণ করলে পাবো এ প্লাস ই এক্স। আমার ইপিএম লাগবে না, আমার ইপিএম হোল স্কোয়ার লাগবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ই স্কোয়ার পিএম স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস ই এক্স হোল স্কোয়ার। এতটুকু আমরা বুঝছি কিনা? একটু দেখো তাহলে, ভালো করে চিন্তা করে দেখি। এসপি বের করলাম এই ট্রায়াঙ্গেল থেকে, পিএম হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এক্স প্লাস এ বাই ই। ওকে ভাইয়া, এখন এক্স প্লাস এ বাই ই আমরা পাইলাম, ওই যে এক্স প্লাস এ বাই ই সেটা পিএম এর মান। আমার লাগবে ইপিএম, ইপিএম বের করলাম। তো আমার তো ইপিএম কে স্কোয়ার করতে হবে, ই স্কোয়ার পিএম স্কোয়ার, সেটা করলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এতটুকু যদি বুঝি, এসপি স্কোয়ারের মান বসাই দাও। এসপি স্কোয়ার মান হচ্ছে এক্স প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার পিএম স্কোয়ার মান হচ্ছে এটা, এ প্লাস ই এক্স হোল স্কোয়ার, এ প্লাস ই এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বর্গ, আমরা ফর্মুলা করি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এক্স এ ই প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার করি কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ ই এক্স প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমরা দেখি, এখান থেকে আমরা দেখি তো ভাইয়া, টু এক্স এ ই, টু এক্স এ ই, এই দুইটা আসলে সেম জিনিস না? যেহেতু সেম জিনিস, এই দুইটা করে দিব ফিনিশ। তাহলে আমার থাকে কি বাকি জিনিসটা, বাকি যে জিনিসগুলো থাকে তার মধ্য থেকে একটু ভালো করে খেয়াল করো। আমি এক্সওয়ালা জিনিসগুলা আর ওয়াইওয়ালা জিনিসগুলাকে আলাদা করে ফেলতে চাচ্ছি। মানে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ারওয়ালা জিনিসগুলা একসাথে থাকুক, ওয়াই স্কোয়ারওয়ালা জিনিসগুলো একসাথে থাকুক। আসো আমি এক্স স্কোয়ার কোথায় পাচ্ছি? এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। তাহলে এটা যদি বামে নিয়ে আসো তাহলে কি হবে, কমন নাও এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার একটাই আছে, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার। আর বামে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখলাম, এ স্কোয়ার স্কোয়ার ডানে নিয়ে গেলাম। তো ডানে তো এ স্কোয়ার আছে, এটা ডানে নিলে কি হয়, মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। এ স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হয়, ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক কি না? ঠিক ভাইয়া। এবার আমরা কি করব, আমরা একটা জেনারেল ফর্মেট আনতে যাচ্ছি। অলরেডি আমি ইকুয়েশন পেয়ে গেছি, জেনারেল ফর্মেট আনতে যাচ্ছি। ডান দিকের জিনিসটা দ্বারা ভাগ করি, ভাগ করলে কি হবে, ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস, সরি, ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। ওয়ান মাইনাস ই স্কোয়ার, ওয়ান মাইনাস ই স্কোয়ার চলে যাবে, তাহলে পাবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এতটুকু সবাই বুঝছে কিনা বলো? এখনো শেষ হয় নাই। এতটুকু পর্যন্ত মানে আমার ক্যালকুলেশনটা এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝছি কিনা বলি, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমরা বুঝছি কি না, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমরা বুঝছি কি না। এবং আমার আপাতত এতটুকু পর্যন্ত ফাইনাল, আপাতত আমার এতটুকু পর্যন্ত ফাইনাল। মানে এখানে কীভাবে আসছে বুঝছি কিনা, দেন এখান থেকে আমি বাকি কাজগুলো করব। এটা কীভাবে আসছে এটা বুঝছি কিনা। এতটুকু বুঝছি কিনা বলো?
আমি একটা কাজ করি, যেহেতু একটু বুঝছি আমার জায়গা লাগবে, ওই কারণে বাকি পুরোটা মুছে ফেলতেছি। এটাকে আমি উপরে লিখি, আচ্ছা এবার আমার মনে প্রশ্ন জাগলো, এটাই কি আমার উপবৃত্তের সমীকরণ কিনা? উত্তর হলো হ্যাঁ, এটাই উপবৃত্তের সমীকরণ, তবে একটু পরিবর্তন আছে, কিভাবে করব। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি উপবৃত্তটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে, তুমি আমাকে আনসার দিবা +-a, 0, স্বাভাবিক। তোমাকে যদি বলি ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে, তুমি আমাকে আনসার দিবা +-b, 0, এটাও 0, b, এটাও স্বাভাবিক, 0, +-b, কারণ এগুলো আমরা আগে দেখাইছিলাম। এটাকে আমরা এ ধরে নিয়েছিলাম, এটাকে আমরা বি ধরে নিয়েছিলাম। আচ্ছা ভালো কথা, তাহলে যদি এটা হয় এক্স অক্ষকে ছেদ করে কোন বিন্দু, এটা যদি উপবৃত্তের সমীকরণ হয় তাহলে এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করে দেখি। এক্স অক্ষকে ছেদ করার শর্ত কি, কোনো একটা এক্স অক্ষের উপর সবসময় কার মান 0, ওয়াইয়ের মান 0। এর মানে এই সমীকরণে ওয়াই ইকুয়ালস টু যদি তুমি 0 বসাও তাহলে কি পাবো, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু পাবো। তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু 0 বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, x² + a² + y ইকুয়ালস টু যেহেতু 0, পুরোটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x² = a², এখান থেকে বলতে পারি x = +-a, আর x = +-a মানে তুমি বুঝতেছো স্থানাঙ্ক হচ্ছে +-a, 0, মিলছে। এবার আসো, এবার ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে বের করবো, তাহলে x = 0 বসাইলে ওয়াই অক্ষের ছেদবিন্দু পাবো, ওয়াই অক্ষের ছেদবিন্দু পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে x এর মান 0 বসালে 0 + y² / 1 - e² × a² ইকুয়ালস টু কত, 1। তাহলে এখান থেকে পাচ্ছি y² = a² × 1 - e², y ইকুয়ালস টু +-√a² × 1 - e²। এখন আমার প্রশ্ন হলো y ইকুয়ালস টু কত হওয়ার কথা, +-b হওয়ার কথা। এর মানে নিশ্চয়ই বুঝে গেলাম এই জিনিসটা কার মান, এই জিনিসটা হচ্ছে b এর মান। সো আমরা যে মনে মনে ধরে নিচ্ছি b বলতে আসলে এটাই মিন করে। সুতরাং b ইকুয়ালস টু যদি √a² × 1 - e² হয়, তাহলে b² সমান কি বলা যায়, a² × 1 - e²। তাহলে এখন থেকে আমরা মুখস্থ জেনে গেলাম, এটা নিয়ে সমস্যা নাই। তবে b² মানে হচ্ছে a² × 1 - e², এটাও আমাকে সূত্রের মতো মনে রাখতে হবে। এটা হচ্ছে b², b, a এবং e এর মধ্যে রিলেশন। তাহলে b² সমান a² × 1 - e², এটা আমরা বুঝছি কিনা, b² সমান a² × 1 - e², এটা আমরা বুঝছি কিনা। অর্থাৎ x অক্ষের ছেদবিন্দু বের করলাম, +-a, 0 বের হলো। y অক্ষের ছেদবিন্দু বের হওয়ার কথা হচ্ছে 0, +-b, কিন্তু বের হয়েছে 0, +- এটা। তাহলে যেটা সেটা হচ্ছে কার মান, b এর মান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে b এর মান। এটা যদি b এর মান হয়, b² সমান হবে a² × 1 - e²। ওকে, এটুক সবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার যদি হয় সুন্দর করে আমি এটা মুছে ফেলবো। এখন আসো, এই a² × 1 - e² এটা কি বলা যায়, b² বলা যায়। সুতরাং উপবৃত্তের সমীকরণ কি পাইলাম, x² / a² + y² / b² = 1। এবার তুমি আবার ছেদবিন্দু বের করো, এবার কিন্তু ঠিকই সুন্দরভাবে বের হবে। তাহলে এটা আমার তখনই সত্য
যদি আমার এটা সত্য হয়। তাহলে আমরা এটাও শিখে ফেলবো। এটা যদি শিখে ফেলি, এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে কিসের সমীকরণ, এই উপবৃত্তের কি উপবৃত্তের সমীকরণ পেয়ে গেছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এ বড় না বি বড়? অবশ্যই এ বড়, যেখানে এ ইজ গ্রেটার দেন বি। উল্টা আগামী দিন করব, আজকে এতটুকু পর্যন্ত। এখানে একটা লাইন পাইছি, বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। অনেক কিছু করছি, ই এর মান বের করা এখনো শিখি নেই, আসো শিখে ফেলি। তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ই স্কোয়ার। সুতরাং ই স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র। উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা একটা পেয়ে গেলাম, ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এতটুকু বুঝছি কিনা বলো? ওকে, যদি বুঝে থাকো লাস্ট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত, এখান থেকে জাস্ট 1 মিনিট লাগে বুঝে দিচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে উপবৃত্তের জেনারেল সমীকরণ, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করার সমীকরণ। এবং মাথায় রাখবো, এই জিনিসটা মাথায় রাখবো, ই এ বি তিনটির মধ্যে দুইটি জানা এবং যে কোনো একটি অজানা থাকলে এই সূত্র দিয়ে বের করব। পুরা অধ্যায়ের জন্য লাইনটা মুখস্থ। একটা ম্যাথের মধ্যে দেখা গেল এ আর বি এর মান জানো, ই জানো না, বের করে ফেলবা। একটা ম্যাথের মধ্যে দেখা গেলো এ জানো, ই জানো, বি জানো না, বের করে ফেলবা। একটা ম্যাথের মধ্যে দেখা গেল বি জানো, ই জানো, এ জানো না, বের করে ফেলবা। এবার একজন অলরেডি প্রশ্ন করে বসছে, ভাইয়া আমাদের স্কোয়ারটা এই পাশে গেলে তো প্লাস মাইনাস আসবে, আপনি কেন প্লাস মাইনাস দেন নাই? ভাইয়া একবারে শুরুতেই একটা কথা বলছিলাম, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে 1, এর বাইরে কখনো হইতে পারে না। আর আমরা একবারে প্রথম দিন ক্লাসে বলছিলাম উৎকেন্দ্রিকতা কখনো নেগেটিভ হয় না, কারণ এটা হচ্ছে দুইটা দূরত্বের অনুপাত। ওই কারণে এখানে উৎকেন্দ্রিকতা নেগেটিভ হওয়ার সুযোগ নাই। তো সুযোগ না থাকলে আমরা মাইনাস কেন দিব, শুধু প্লাস। আশা করি তোমার আনসার পেয়ে গেছো। হ্যাঁ, আজকের ক্লাসটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। সূত্র একটা বাকি আছে, সেটা তো আমি রাখতে পারবো না, সেটা করাই দিই। আগামী ক্লাসে সবগুলো শিখে আসবে। এরপর দেখবা এমন একটা টেকনিক শিখাবো, এটা হচ্ছে আমার পার্সোনাল টেকনিক, কাউকে বলিও না, বললে এটা বিক্রি করে দিবে। সো এটা অনেক সময় কেউ যদি জানে যে আসলে আমার মাথায় এই টেকনিক আছে, আমার চুরিও করে নিয়ে যেতে পারে। ওই কারণে এটা আমরা আগামী ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে না। এক ক্লাসে বেশি টেকনিক দেখালে সমস্যা, ওইটা আমার ব্যক্তিগত টেকনিক, আমার স্টুডেন্টদের জন্য বানানো। ওইটা তুমি বাইরের কারো কাছে কোনোদিন পাবাও না। যদিও আমার ক্লাস যেহেতু এতদিন পর্যন্ত অফলাইনে ছিল, এখন যেহেতু অনলাইনে আসছে, এখন কেউ আমার অনলাইন ভিডিও দেখে চুরি করে নিয়ে যেতে পারে, কিছু করার নাই। বাট এটা হলপ করে বলতে পারি, আমি পড়ানোর আগে এটা কেউ তোমাদেরকে পড়াই নাই, এবং দুনিয়ার সব লেকচার ঘাটাঘাটি করে দেখিও, কারণ এটা আমার নিজের নিয়ম। এতদিন অফলাইনে ছিল, সো কেউ তো আর চুরি করতে পারতো না, কারণ সব তো স্টুডেন্ট। এখন তো অনেকেই দেখে ফেলতে পারে। এবার আসো, এটাই আজকের জন্য শেষ। তাহলে দেখো দুইটাই সূত্র শিখাবো। আচ্ছা, আমরা যেটা শিখাতে চাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে মনে করো এটা হচ্ছে আমার উপকেন্দ্র এস। তাহলে এস এর উপর যদি এটা লম্বটা নিই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে আমরা বুঝতে পারতেছি ভাইয়া, এই যে এটাকে নাম দিলাম হচ্ছে এল, আর এটাকে নাম দিলাম হচ্ছে এল প্রাইম।
ভাইয়া হুবহু আগের মতো চিন্তা করি, এই উপবৃত্তের সমীকরণ তোমরা এখন সবাই জানো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে তোমরা বলো এস যদি এটা হয়, এই দূরত্ব কত এ ই, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কত দেখি সবাই বলো তো, এল বিন্দুর স্থানাঙ্ক কত? উপকেন্দ্রিক আমাদের উপকেন্দ্রিক লম্বের এই যে শীর্ষবিন্দু যে আছে, শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কত? এল এর স্থানাঙ্ক কত? এল প্রাইমের স্থানাঙ্ক কত? অবশ্যই আমাদের এটা হবে মাইনাস এ ই কমা 0। এটা হবে আমাদের এটা হচ্ছে, সরি কি বলতেছি, ও 0 কেন, কি আজব, মাইনাস এ ই কমা এই দূরত্ব কত আমি জানি না, এস এল। আর এটা তো আমার সেমভাবে বলা যায়, আমরা আর বলতেছি না, এটাকে আমি নাম দিচ্ছি এল প্রাইম। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে এস এল দ্বারা প্রকাশ করতেছি, এই এস এল এর মানটা আমি বের করব। এটা হচ্ছে এস এল, এই এস এল বের করতে পারলে তাকে 2 দ্বারা গুণ করলে পুরোটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো এল এল প্রাইম মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে হচ্ছে 2 ইন্টু এস এল। ওকে ওকে, এখন আমার টার্গেট এস এল বের করা। এখন দেখো এই এল বিন্দুটা উপবৃত্তের উপরস্থ বিন্দু না, এর মানে কি এই বিন্দু দ্বারা উপবৃত্তটা সিদ্ধ হবে কিনা? অবশ্যই হবে, কারণ এটা উপবৃত্ত, এই যে উপবৃত্ত তার উপরস্থ কোনো একটা বিন্দু। তাহলে আমরা সিম্পল বলতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে আমার যা এল দিয়ে যায়, যদি এল দিয়ে যায় এল দ্বারা সিদ্ধ হবে। তো এল বিন্দু কি, এক্স এর মান কত? মাইনাস এ ই। তাহলে মাইনাস এ ই হোল স্কোয়ার করলে কি হয়, ডাইরেক্ট করে ফেলি, মাইনাস এ ই হোল স্কোয়ার করলে এ স্কোয়ার ই স্কোয়ার হয়, নিচে এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত, এস এল। তাহলে এটা হবে এস এল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এখান থেকে এ স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে ই স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো ই স্কোয়ার প্লাস এস এল স্কোয়ার সমান বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমি এস এল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান কী পাবো, 1 পাবো, সরি 1 মাইনাস ই স্কোয়ার পাবো, এরকম না? হ্যাঁ। তাহলে আমরা এস এল স্কোয়ার সমান কী পাবো, 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু কী পাবো, বি স্কোয়ার পাবো। আমাদের এখান থেকে পাবো 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার পাবো। এখন আসলে একটু আগেই তো শিখছিলাম বি স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে নিশ্চয়ই বলা যায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার। এবার তুমি 1 মাইনাস ই স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার বসাই দিতে পারবা। তাহলে এস এল স্কোয়ার সমান কত, এস এল স্কোয়ার সমান হচ্ছে আমাদের 1 মাইনাস ই স্কোয়ারের জায়গায় বসাই দিলাম বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, এস এল স্কোয়ার সমান বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে আমরা এস এল সমান কী পাবো, বি স্কোয়ার ডিভাইড বাই এ। এই বি স্কোয়ার ডিভাইড বাই এটা কার মান, এস এল এর মান। সুতরাং এল এল প্রাইম মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান এটার কয় গুণ, দ্বিগুণ, মানে 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হয়ে গেছে 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ। তাহলে আমরা মাথায় রাখবো উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ, 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ, 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ। এবং এটা যদি আমাদের নিয়ামক রেখা হয়, এটা যদি উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে এস পি। হ্যাঁ, আর এটা যদি আমার একটা উপকেন্দ্র হয়, বুঝতেই পারতেছ এটা আমার আরেকটা উপকেন্দ্র এস প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম পি। সব সময় মাথায় রাখবা, এটা প্রমাণ করা লাগবে না, এই এস পি প্লাস এই দূরত্ব এস প্রাইম পি ইকুয়ালস টু টোয়াইসে, এটা মুখস্থ, এটা সূত্র শেষ, আমাদের সূত্র শেষ। সবগুলো হচ্ছে এই ওরিয়েন্টেশনের জন্য। এভাবে হলে কি হবে, আগামী ক্লাসে একটা টেকনিক শেখাবো। তো আজকে হচ্ছে আমার এতটুকু। তাহলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য হচ্ছে 2 বি স্কোয়ার ডিভাইড বাই এ
আর একটা উপকেন্দ্র থেকে উপরস্থ বিন্দু ইন্টু ওই উপরস্থ বিন্দু থেকে আরেকটা উপকেন্দ্র, এই দুইটার যোগফল সবসময় টোয়াইস এ বা বৃহদাক্ষের সমান হয়। বৃহদাক্ষের সমান হয়, টোয়াইস এ মানে কিন্তু বৃহদাক্ষ সমান হয়। এটা আমাকে একটু মুখস্থ রাখতে হবে। সো এতটুকু পর্যন্তই ছিল আমাদের উপবৃত্তের সূত্রগুলা আমাদের সবগুলো শেষ। আগামী ক্লাসে আমি সবগুলো লিস্ট করে রাখবো, এবং এটার সূত্রগুলো এমন হলে ওইটার সূত্র কেমন হবে তার জন্য একটা টেকনিক আমি শেখাবো। সেই টেকনিক দিয়ে দেখবা এই সূত্রগুলো তুমি জানলে অলরেডি, তুমি বিশ্বাস রাখো তুমি সেগুলো জানো 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 আরে জানো, শুধু আগামী ক্লাসের জন্য ওয়েট করো, তুমি বুঝে যাবা এমো ভাইয়া কী জিনিস, এক টেকনিকে সব করে দিবে ফিনিশ। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে উপবৃত্তের ম্যাথ নিয়ে আর সূত্রগুলোর একটু অন্যরকম টেকনিক নিয়ে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত রেখে দিলাম, আর বেশিক্ষণ বর্ধিত করলাম না। বেশিক্ষণ ক্লাস নিতে আমার ভালো লাগে না, অল্প কিছুক্ষণ ক্লাস নিছি এটাই আনাম। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।